আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিস ইজ ইউর আরজে রেইন ফ্রম দ্য চ্যানেল ভয়.নেট। আমি আজকে আপনাদের সামনে এসেছি আমাদের 26তম এপিসোডের আয়োজনটি নিয়ে। এপিসোডে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voy.net@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/bhoydotnet। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলারটাও সেম। ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে চাই বা বলতে চাই, যেমন আপনারা অনেকে শুনে থাকবেন অ্যাম্বুলেন্স রিলেটেড ঘটনা বা হচ্ছে লং ড্রাইভ রিলেটেড ঘটনা, গ্রামের ঘটনা, বা আপনার আশেপাশে মানুষ যেই টাইপের ঘটনাগুলি বলে বা আপনি যেই টাইপের ঘটনাগুলি জানেন, ইউ নো অল দিস, রাইট? সো আমি একটা জিনিস এখানে বলতে চাই যে গ্রামের যে ঘটনাগুলি, এই ঘটনাগুলো শুনতে আপনার কেমন লাগে, ভয় কতটুকু আমি সেটা জানি না, বা সেই বেসিসেও আমি আসলে জাজমেন্ট দিচ্ছি না। কিন্তু একটা জিনিস এখানে না বললেই নয় যে গ্রামের মানুষের বা গ্রামের প্রবীণ মানুষ বা বয়স্ক যারা আছেন ওনাদের যে ঘটনা বলার একটা এক্সপিরিয়েন্স বা ওনারা যে স্টাইলে ঘটনাগুলি বলেন, সেই ঘটনাগুলো যখন আপনি শোনেন, ইট ফিলস লাইক যে আপনি সেই জায়গায় উপস্থিত আছেন, ঘটনাগুলো লাইভ আপনার সামনে ঘটছে এবং আপনি ঘটনাটা ফিল করতে পারছেন, ওয়ান কাইন্ড অফ দ্যাট। তো এখানে একটা জিনিস হচ্ছে অ্যাম্বুলেন্স রিলেটেড আজকে একটা ঘটনা আমাদের কাছে আছে। আপনি চিন্তা করে দেখেন একটা জিনিস, আপনি রাত্রেবেলা লং ড্রাইভে যাচ্ছেন বাসে করে বা উইথ ইউর ওন কার। আপনি যখন যাচ্ছেন তখন পেছন থেকে বারবার আপনার ভেহিকলের পেছনে হর্ন আসছে, বাট ইউ ক্যানট সি এনিথিং। আপনি কোনো গাড়ি দেখতে পাচ্ছেন না পেছনে, বাট হর্ন আসছে। একটু পরে সামনে যখন গেলেন তখন দেখা গেল একটা সাদা কাপড় পরিহিত কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং আপনার অ্যাটেনশন সিক করার চেষ্টা করছে। আপনি যতবারই রাস্তাটা ক্রস করছেন ততবারই আপনি দেখতে পাচ্ছেন একটু সামনে এগোতেই সেই জিনিসটা আবারও আপনার সামনে ভিজিবল। আপনার কেমন লাগবে বিষয়টা? ভয় লাগবে কি? বা এরকম যদি কখনো হয়, একই রাস্তায় আপনি বারবার চলে যাচ্ছেন, আপনি যতই গাড়ি চালান জোরে জোরে, যতই আপনি বারবার রাস্তা ক্রস করার চেষ্টা করেন, বাট ইউ আর স্টাক ইন এ টাইম লুপ। রাস্তাটার একটা লুপে আপনি তখনও আটকে আছেন। আপনার অনুভূতিটা কেমন হবে আমাদেরকে জানিয়ে দিন। আমাদের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামতগুলি আমাদেরকে দিতে পারেন। এছাড়াও আমাদের ইমপ্রুভ করার মতো যদি কোনো কিছু থাকে, ইউ ক্যান শেয়ার ইট উইথ আস অলসো। তো আমরা এখন আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের ঘটনায়, যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ডাক্তার জাবেদুল হক পাটোয়ারি নামের একজন ডাক্তার। আজকের ঘটনাটা আমি আগেই বলে দিয়েছি, ইটস অ্যাম্বুলেন্স বেসড স্টোরি। সো আশা করি আজকের ঘটনাটা আপনাদেরকে ভালো একটা আনন্দ দিতে পারবে। চলুন আমরা আর কথা বাড়াবো না, এখন লেটস গো টু দ্য স্টোরি। আসসালামু আলাইকুম রেইন, আমি জাবেদুল হক পাটোয়ারি। আশা করি তুমি ভালো আছো। তোমাকে তুমি করে বলছি কারণ আমি জানি তুমি আমার থেকে বয়সে ছোট হবে। আজকে যে ঘটনাটি আমি বলছি সেই ঘটনাটি আমি শুনেছিলাম মেডিকেল কলেজের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছ থেকে। চলো ঘটনাটা ওনার ভাষাতেই শুনে আসি। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। গত 8 বছর ধরে জীবিকার জন্য লাশবাহী অ্যাম্বুলেন্স চালাচ্ছি। অনেক ধরনের ঘটনা ঘটতে দেখেছি, কিন্তু গত 5 মাস আগে যা ঘটেছিল তা এখনো আমি ভুলতেই পারছি না, কোনোভাবেই না। আমি জানি না এটা আমার দোষ ছিল নাকি অন্য কিছু, কিন্তু সে রাতের স্মৃতি আমাকে এখনো তাড়িয়েই বেড়াচ্ছে। আমার গ্রামের বাড়ির পাশে রহিম চাচা কে আমি ঢাকার এক সরকারি হসপিটালে নিয়ে আসি চিকিৎসা করানোর জন্য। উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন। ওনার একটাই ছেলে, ওমানে থাকে। পরিবারে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। সরকারি হাসপাতালে আমার পরিচিত লোক থাকায় হালিম চাচার ছেলের অনুরোধে আমি তাকে ঢাকায় এনে সেই হাসপাতালে ভর্তি করিয়ে দিই এবং প্রতিদিন কাজের ফাঁকে গিয়ে দেখা করে আসি।
যতটুকু সম্ভব হয়। ডাক্তার বলেছিল তার অবস্থা তেমন একটা ভালো নয়। সেদিন ছিল একেবারে সাধারণ একটা দিন। সন্ধ্যের দিকে একটা ফোন পেলাম হাসপাতাল থেকে। চাচা আর নেই। বিস্মিত হইনি। অবস্থা আগে থেকেই ভালো ছিল না তেমন, কিন্তু চোখের কোণে একটু পানি চলে এলো আমার, কারণ যে কয়দিন এখানে ছিল আমিই দেখাশোনা করতাম। অনেক ভারাক্রান্ত মন নিয়ে তার ছেলেকে আর গ্রামের স্ত্রীকে ফোন করে সবকিছু জানালাম। ঠিক হলো, আমার অ্যাম্বুলেন্সে করেই আমি তাকে গ্রামে নিয়ে যাব। আমার হেল্পার রাতুলের ছেলে হয়েছে কয়েকদিন আগেই, তাই ও ছুটিতে ছিল। আমাকে লাশ নিয়ে একা যেতে হবে। রাত প্রায় 10টা বাজে। আমি তখন রওনা হলাম। লাশটি ছিল কফিনে। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি। এতে যদিও আমার কোনো সমস্যা হয় না, তবে সেটির একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল আমার। কেন যেন মনে হচ্ছিল কি আমার পাশেই বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতে রাস্তা যেন আরো ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট, কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলেছি আমি। রাস্তার কোনো মানুষজন দেখা যাচ্ছিল না, শুধু মাঝে মাঝে শেয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তাটা এটাই। কত গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম। 1 কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে চাপা আওয়াজ ভেসে এলো, যেন কিছু একটা নড়ছে। মনে হলো হয়তো কফিনের ভেতরে লাশটা সরে গেছে। গাড়িতে উঠে পেছন দিকে তাকালাম। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কফিনটা খালি। আমি তো স্পষ্ট দেখেছি হাসপাতালের লোকজন লাশ ভেতরে রেখেছিল, তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছিল। তাহলে লাশ গেল কোথায়? মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে চারপাশ খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও লাশের কোনো চিহ্ন নেই। গাড়ির দরজাটা তো লক করাই ছিল, তাহলে কফিনের ভেতর থেকে লাশ কোথায় গেল? চা স্টলের দোকানদার হঠাৎ জেগে উঠল। আমি কাপা গলায় তাকে বললাম, ভাই, আপনি কি কিছু দেখেছেন? কি দেখবো ভাই? মানে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে লাশ গায়েব হয়ে গেছে। দোকানদার আমার কথা শুনে কিছু বলল না, শুধু চারপাশে তাকিয়ে চোখ বোলালো। কিছুক্ষণ পর বলল, ভাই, ধোয়া দৌড়ত পড়েন, আবার আপনিটা আশেপাশে খোঁজেন। গত সপ্তাহে একটা লাশের গাড়ির সাথে এমন হয়েছে। পরে রাস্তার ওই পারে ঝোপঝাড়ের মধ্যে লাশ পেয়েছে। আমি দ্রুত গাড়ির চারপাশে টর্চ লাইট মেরে দেখতে লাগলাম। রাস্তার ধারে ঝোপঝাপের দিকে তাকাতেই বুক ধরফর করে উঠল। এক জায়গায় সাদা কাপড়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। আমি কাছে যেতেই দেখলাম সেটি লাশের কাফনের কাপড়, কিন্তু লাশ নেই। গাছের নিচে কাপড় পড়ে আছে। আমি ধীরে ধীরে উপরের দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। চাচার লাশটি গাছের ডালে ঝুলে আছে। কিভাবে সম্ভব? কফিন থেকে বেরিয়ে লাশ গাছের ডালে কিভাবে উঠল? আমি স্থির দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। এক লাফে পিছিয়ে এলাম। লাশটা এমনভাবে ঝুলছিল যেন কেউ ইচ্ছা করে ছড়িয়ে রেখে গেছে। এত রাতে একা দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছিলাম না। দোকানদারকে ডাকতে গেলাম, কিন্তু সে আমার সাথে আসতে রাজি হলো না। অন্য কারো লাশ হলে আমি লাশ রেখেই পালাতাম, কিন্তু উনি তো আমার পরিচিত লোক, আমার চাচা। অতি আদর করতেন আমাকে, কাজেই যা করার আমাকেই করতে হবে। আমি গাড়ির ঝোপঝাড়ের দিকে মুখ করে হেডলাইট জ্বালিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে পায়ে গাছের দিকে এগোতে লাগলাম। কি করব বুঝতে পারছিলাম না। লাশটাকে নামাবো নাকি পুলিশ কল করব। আমি কাছে নিচে গিয়ে দেখলাম হয়তো আমি হাত বাড়ালিয়ে হালিম চাচার ডান পাতা ধরতে পারবো। আমি লাশের দিকে তাকাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। এরপর মুহূর্তে লাশটা খসে পড়ে গেল, কিন্তু মাটিতে পড়ার বদলে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে অ্যাম্বুলেন্সের কাছে এলাম। দরজা খুলে দেখি কফিনের ভেতরে লাশ আবার শুয়ে আছে, ঠিক যেমনটা হাসপাতাল থেকে নিয়ে এসেছিল। আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়লাম।
এত কিছু দেখার পরেও আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না। আমি ইঞ্জিন স্টার্ট দিয়ে দ্রুত রওনা হলাম। গাড়ির আয়নার পেছনে তাকিয়ে দেখি কফিনের উপর বসে আছে একটা কালো ছায়া মূর্তি। কোনো চোখ নেই, কিন্তু একটা কালো ছায়া। পেছন ফিরে তাকানোর সাহস আমার হয়নি। আর কোনো কিছু না ভেবে দোয়া দৌড় পড়তে পড়তে গাড়ি চালাচ্ছি। আর চালানোর সময় যেই 3বার তাকিয়ে ছায়া নেয়, সেই 3বার আমি ছায়াটাকে দেখেছি কফিনের উপরে। গ্রামে চাচার বাড়ি পৌঁছালাম ভোর 4টায়। তার বাড়ির সামনে আত্মীয় প্রতিবেশী অনেকেই দাঁড়িয়েছিল। গাড়ি থেকে তাদের দেখে মনে একটা শান্তি অনুভব করলাম। মনে হলে এক ঝাঁক ভয় যেন আমার ভেতর থেকে চলে গেছে, যে ভয়টা এতক্ষণ আমাকে ধরে রেখেছিল। তারা এসে কফিন নামালো, কফিন খুললো। আমি দেখলাম লাশটা ঠিকঠাক মতোই আছে, যেমনটি থাকার কথা। আমি কাউকে কিছু বললাম না, হয়তো বললেও কেউ বিশ্বাস করতো না। লাশ দাফন হলো। আমি ঢাকা না গিয়ে আমার বাড়িতে চলে গেলাম। টানা 10 দিন আর বাড়ি থেকেই বের হইনি। ঘর থেকে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে মনে হলো সেই ছায়াটা হয়তো এখন আমার অ্যাম্বুলেন্সের মধ্যেই আছে। ভেবেছিলাম আর এই অ্যাম্বুলেন্সের কাজটা করব না, কিন্তু এই কাজে যা টাকা পাই, অন্য কাজ করে আমার পরিবার চালানো সম্ভব হবে না। সে রাতের রহস্য আজও আমার কাছে মীমাংসিত নয়। হয়তো ক্লান্তি আর দুশ্চিন্তার কারণে আমার মস্তিষ্ক মতি ভ্রম তৈরি হয়েছিল, অথবা সত্যিই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল, আমি জানি না। তবে এরপর থেকে রাতে একা লাশ বহন করি না। না পারতে পেছনের আয়নায় তাকাই, তাকালেও ভয় ভয়। কারণ আমি জানি কখনো কখনো কিছু প্রশ্নের উত্তর খোঁজাচ্ছে, সেগুলো ভুলে যাওয়াই ভালো। এই ছিল আমার ঘটনা। তো রেইন, এই ছিল আমার জানা অ্যাম্বুলেন্স ড্রাইভারের ঘটনা। তোমার সাথে শেয়ার করলাম। যেহেতু তোমার চ্যানেলটা নতুন, আমার ভালো লাগে তোমার আয়োজনগুলি। আশা করি তোমাকে আরো ঘটনা আমি পাঠাবো। তুমি ভালো থেকো ততদিন পর্যন্ত, এবং তোমার অডিয়েন্সের জন্য শুভকামনা রইল। আমি ডক্টর জাবেদুল হক পাটোয়ারি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। আমরা আশা করব আপনার কাছে আরো ঘটনা থাকলে আপনি সেগুলো দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমি এখানে ডিয়ার লিসনার্স আপনাদের সাথে একটু সময়ে কথা বলবো। এই যে এই ঘটনাটা ঘটলো, অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার উনি বললেন যে জিনিসটা হয়তো ওনার মতি ভ্রম হতে পারে, কিন্তু আমাকে একটা কথা এখানে আপনারা বলুন তো, যে জায়গায় উনি দাঁড়িয়ে চা খাচ্ছিলেন সেই চায়ের দোকানের দোকানদারও কিন্তু তাকে বলেছিল যে এর আগেও 1 বা 2 সপ্তাহ আগে একটা লাশ এসেছিল যার সাথে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। তাহলে এটা কিভাবে ওনার মতিভ্রম হতে পারে? এটা কি আসলে কোনো মতিভ্রম, নাকি সত্যি এর পেছনে কোনো রহস্য লুকায়িত? কারণ আমরা অ্যাম্বুলেন্স এবং লাশ নিয়ে অনেক ঘটনাই শুনে থাকি, লাইক পোস্টমর্টেম করতে গেলে লাশ বসে যাচ্ছে। এটার অবশ্য সায়েন্টিফিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে। যেমন আমাদের যে নার্ভাস সিস্টেম বা রগ, ওই রগে টান লাগার কারণে আমাদের শরীর সোজা হয়ে যেতে পারে বা মুভমেন্ট করতে পারে। ইটস সায়েন্টিফিক্যালি প্রুভেন। বাট যদি আপনি কাজ শুরু করার আগেই লাশ বসে থাকে বা বসে পড়ে, অনেকে তো এরকমও বলে যে লাশ উঠে বসে কথা বলছে, বলছে আমাকে কেটো না, আমার খুব কষ্ট হয়। তাহলে এই জিনিসগুলি কি আমাদের মৃত্যুর পরে আমাদের শরীরকে অন্য কেউ কবজা করার চেষ্টা করে, নাকি এই সম্পূর্ণগুলো আমাদের মনের ভুল? কি মনে হয় আপনার প্রিয় লিসেনার্স? জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে। আমরা অপেক্ষায় থাকবো আপনার কমেন্টের। এছাড়াও ডিয়ার লিসেনার্স, আপনারা যদি চান যে পরবর্তী এপিসোডে আমরা আপনার স্টোরিটি বা আপনার ঘটনাটি ফিচার করি, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে ইমেল করবেন। এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoy.net@gmail.com। এছাড়াও যদি ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান, দেন আওয়ার ফেসবুক অ্যাড্রেস ইজ www.facebook.com/bhoydotnet। এই ছিল আজকের আয়োজন আমাদের আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা অনেক দূর যেতে চাই, আপনাদের সাথে অনেকটা পথ বেরোতে চাই এই ভয়ের রাজ্যে। আমাদের যেরকম মতটা আছে, বিশ্বাস নাকি বিভ্রম, এটার মাঝখানে যে তফাৎটা, সেই তফাৎটা বের করা বা সেই তফাৎটাকে এক্সপ্লেইন করার, বা এই তফাতের মাঝখানে কি আছে
সেটা ডিসাইড করার টোটাল দায় দায়িত্বটা আপনাদের উপরে দিয়ে আমি আর্চারিন আজ বিদায় নিচ্ছি ফ্রম দ্য চ্যানেল ভয়.net। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভয়.net এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।